জুলাই যুদ্ধে কেউ কাউকে যদি কটাক্ষ করে কথা বলে, কাউকে যদি একটু কোনো না কোনো ভাবে আঘাত করে কথা বলে, আমরা সেটা মানব না। এবং প্রয়োজনে 8টা জুলাই তৈরি হবে, আপনাদেরকে মনে রাখতে হবে। আমরা যখন 1টা জুলাই ঘটাতে পেরেছি, সেখানে কিন্তু আমাদের ক্ষুদ্রতি ক্ষুদ্র হল আমাদের অবদান আছে। আমি এবং কর্নেল ফেরদৌস আমরা জানেন এখানে অসংখ্য সশস্ত্র বাহিনীর অফিসার এখানে জড়িত ছিল। আমরা 2জন সম্মুখ যুদ্ধে ছিলাম। ফলে আমরা জুলাই যুদ্ধকে নিয়ে কটাক্ষ করে কথা বলবে, দেশবাসী মানবে না, আমরা মানবো না। দরকার নতুন করে আবার জুলাই যুদ্ধ হবে, আপনাদের সতর্ক থাকতে হবে। আমি হুঁশিয়ার করে দেবো এটা হলো 1 নম্বর। 2 নম্বর কথা হলো পুলিশকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশে যে পুলিশ স্টেশন আছে, কোন নাগরিককে পুলিশ স্টেশনকে জানানো ছাড়া, তার বিরুদ্ধে কোনো মামলা রুজু করা ছাড়া সাদা পোশাকে এসে নিয়ে যাবে, এটা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় শুরুতেই বলেছিলেন যে এরকম ভাবে সাদা পোশাক পরা অবস্থায় কোনো ব্যক্তি পুলিশের দায়িত্ব পালন করতে পারবেন না। উনি কি তার আদেশ পরিবর্তন করেছেন? তাহলে how the hell the police get the authority to visit somebody's house and arrest him? এটা এই দেশের জনগণ মানবে না। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, থানাতে মামলা হবে, মামলা রুজু হবে। থানায় যদি কোনো গোয়েন্দা সংস্থাকে কাজে লাগাতে চায় তাহলে লাগাতে পারে, কিন্তু কোন গোয়েন্দা সংস্থা এককভাবে কোন নাগরিকের বাড়িতে গিয়ে তাকে আটক করবে, আমরা এটা মানব। আমি এখানে আমাদের বিএনপির সহকর্মী ইব্রাহিম ভাই আছেন, তার মাধ্যমে তার পার্টিকে আমরা অনুরোধ করতে চাই, আপনার সবাই ঐক্যবদ্ধভাবে সেটা আমরা জোরালো বক্তব্য দেই। আমরা পুলিশকে পরিবর্তন করতে হবে, তারা পুলিশকে আবার পরিণতির দিকে তাকে যেতে হবে। আমরা চাই না কোনো থানা আটক হোক, কোনো থানা আঘাত হোক, আমরা সেটা চাই না। আমার এলাকাতে, আমার নির্বাচন এলাকাতে আমি কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে বলে আসছি, তোমরা আইনের বাইরে গিয়ে কোনো কাজ তোমরা করবে না। সুতরাং এই যে ডিবি পোশাক পরে বিভিন্ন ধরে নিয়ে যাচ্ছে, তাকে রিমান্ডে যাচ্ছে, আমি যতটুকু আইন বিশারদের সাথে কথা বলে জেনেছি, রিমান্ডের কোন আইন বাংলাদেশে নাই। তাহলে রিমান্ড নেয় কেন? আদালত রিমান্ড দেয় কেন? হোয়াট ইজ ব্লাডি রিমান্ড? কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, ইনভেস্টিগেশন তুমি করবা, তুমি তার রিমান্ড মঞ্জুর করতেছো কোন আইনে? What is that bloody law under which you are going to give this remand? You stop this bloody nonsense. জেলখানার গেটে করবে দরকার হলে জিজ্ঞাসাবাদ। আমাকে একটা মামলাতে নিয়ে গেল, 8 দিন রিমান্ড চাই, 3 দিন আমাকে বসে খালি পেপার দেয়, ভালো খাওয়া দেয়, আমার সাথে গল্প গুজব করে, আমাকে আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করেন। 4র্থ দিন আমি জিজ্ঞেস করলাম যে তোমরা আমাকে আমার ব্যাপারে ইনভেস্টিগেশন করতে আসছো, রিমান্ড না আসছো কোন? আমাকে আমার থেকে জিজ্ঞেস করছো না, বসায় রাখছো। তখন দেখে আমাকে অন্য লোকের ব্যাপারে তথ্য দিতে আবার। আমি তারা জিজ্ঞেস করলাম যে তুমি কি আমার বিরুদ্ধে অভিযোগ আনছো নাকি অমুকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার জন্য আনছো? তাহলে তাই যদি হয় তাহলে আমাকে অ্যারেস্ট করলা কেন, রিমান্ড দেবে কেন? আওয়ামী লীগের সিনিয়র লিডার যারা এখন পান্না কয়দিন আগে বললেন আমাদের আইনে রিমান্ড নাই। তাহলে পান্না বাবু 17 বছর বলেন নাই কেন? 17 বছর কেন বলেন নাই যে রিমান্ড আইনে নাই? তারপরে বলছি, আপনাকে শ্রদ্ধা রেখে বলছি, উনি একজন সিনিয়র আইনজীবী। রিমান্ড যেহেতু নাই, আমাদের রিমান্ডের আইনটাকে বলবৎ না রেখে এটাকে বাতিল করতে হবে। আপনি ইনভেস্টিগেশন করতে চাইবেন, 100 দিন করেন, তাকে রিমান্ডে নিতে হবে কেন? তাকে আটক করে গিয়ে তার ইনভেস্টিগেশন করতে হবে কেন? রিমান্ড আইনে নাই থাকে, আপনি করবেন কেন? তাহলে এই ব্যাপারে সতর্ক হওয়ার জন্য দরকার আছে। এসবি, ডিবি এবং সিআইডি সবাইকে অনুরোধ করছি, আপনার আইনের বাইরে গিয়ে কোনো কিছু করবেন না। যদি করেন আপনাদের বিপদ ডেকে আনতেছেন, আমরা তো আরেকটা বিদ্রোহ করবো আপনাদের বিরুদ্ধে। বি কেয়ারফুল অ্যাবাউট। ইনশাআল্লাহ। নেক্সট হচ্ছে কি, আমি ইব্রাহিম ভাইয়ের কাছে আমি বিনীত অনুরোধ করছি, আপনি জামাতের ব্যাপারে অনেক কথা বলেছেন, এটা আপনি অ্যাভয়েড করলেই পারতেন। জামাতের এতে কেউ নাই। আমি এবি পার্টির ভাইস চেয়ারম্যান, আমাদের ফেরদৌস ছিলেন জুলাই যোদ্ধা, আমি জুলাই যোদ্ধা, আপনিও নিশ্চয়ই জুলাই যোদ্ধা ছিলেন। যেহেতু এখানে কেউ নাই, সুতরাং ইট ইজ বেটার যিনি হাজির না থাকে। যেহেতু জামাতের প্রশ্নটা ছিল আর কি, ওনার কাছে প্রশ্ন ছিল জামাতের রেফারেন্সে, এই জন্য উনি উত্তর দিয়েছেন। সীমিতভাবে বলা যায়, বাট যেহেতু এখানে ওনাদের পক্ষে কথা বলার কেউ নাই,
সুতরাং আমরা এগুলো অ্যাভয়েড করলেই ভালো। তাহলে হয় কি, মানে আপনারা তো ইব্রাহিম ভাই জোটে আছেন, আপনারা তো জোটে আছেন। না, ওটাই বলছি, এটা অ্যাভয়েড করাটা ভালো। কারণ আমরা যদি সংযতভাবে কথা না বলি, তাহলে হবে কি, এই পরিবেশটা তৈরি হবে না। আপনার আমার ব্যাপারে আমরা কথা অবশ্যই বলবো, কিন্তু যিনি হাজির থাকেন না তার ব্যাপারে কথাটা না বলাই বেটার। এবং পার্লামেন্টে একটা নিয়ম আছে, পার্লামেন্টের নিয়ম আছে, আপনি যখন পার্লামেন্টে যিনি হাজির থাকবেন না তার ব্যাপারে বা তার দলের ব্যাপারে কোনো কথা বলাটা এটা সঠিক নয়। তারেক রহমান সাহেবের ব্যাপারে কথা বলেছেন, একটা কথা বলেছেন, দেখেন আইনের চোখে সব মানুষ সমান, কিন্তু মর্যাদায় সবাই সমান না। মর্যাদার দৃষ্টিতে সবাই সমান। রাষ্ট্রের কাছে প্রতিটা ব্যক্তি তার নিরাপত্তা চাওয়ার অধিকার আছে। তারেক রহমান সাহেব শুধু একজন ব্যক্তি নয়, উনি একটি দলের প্রধান, এবং নিরাপত্তা নিয়ে এই দেশবাসী শঙ্কিত। বিশেষ করে বাইরের দেশে আমরা বুঝে নিয়ে কাদের কথা বলছি, তাদের কাছ থেকে তার রহমানের উপরে যে কোনো সময় আঘাত আসতে পারে। এমনকি ফ্রম উইদিনও তার উপরে আঘাত আসতে পারে। ফলে সরকার মনে করেছে তার রহমানকে প্রোটেক্ট করাটা রাষ্ট্রের দায়িত্ব। তার রহমান তো বলে নাই যে আপনি আমাকে যে 20 জন পুলিশ দেন, আমার কাছে 10 জন এসএসবি অফিসার পাঠান, আমার কাছে অমুক দেন, এটা তো তার রহমান নিজে নিশ্চয় বলে নাই। হ্যাঁ, তার রহমানের দলের পক্ষ থেকে সরকারকে বলেছেন তার রহমান দেশে ফিরবেন, তার নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। ফলে রাষ্ট্রের যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা ব্যবহার করে যাতে করে তার রহমানের উপরে কোনো ধরনের আঘাত সৃষ্টি হতে না পারে। আজকে ধরুন তো কোনো কারণে যে আজকে তার রহমানের উপরে কোনো একটা ঘটনা ঘটে যায়, নির্বাচন কি হবে? আমরা তো নির্বাচন করবো না। কেন? আমরা চাই না তার রহমানের উপরে কোনো প্রকার আঘাত তৈরি হোক। সুতরাং একজন সচেতন নাগরিক হিসেবে আমি চাই, আমার মতো কোটি কোটি মানুষ চাই যে তার রহমান নিরাপদে থাক এবং তার নিরাপত্তা 100% বজায় রেখে বিএনপি নির্বাচনে পার্টিসিপেট করুক। তেমনি করে জামাতের আমির শফিকুর রহমান, তার উপরে কোনো আঘাত আসুক সেটাও কিন্তু আমরা চাই না। আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি শুধু নয়, বাংলাদেশের কোন নাগরিকের উপরে কোনো ধরনের অন্যায় হোক, অত্যাচার হোক, যে কোনো ধরনের আশঙ্কা তৈরি হোক, শঙ্কা তৈরি হোক, এটা আমরা কেউ চাই না। তবে হ্যাঁ, মর্যাদার দিক থেকে তার রহমান যেহেতু বিশিষ্ট ব্যক্তি, উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সাবেক সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান, এবং তিনি প্রাক্তন অত্যন্ত সফল প্রধানমন্ত্রীর বড় সন্তান, এবং বর্তমানে বলা যায় সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টির, অর্থাৎ যারা বারবার সরকার পরিচালনা করেছেন এরকম পলিটিক্যাল পার্টির উনি পলিটিক্যাল পার্টি প্রধান। তার উপরে সবার দৃষ্টি আছে। তার নিরাপত্তার জন্য আমাদের সবাইকে একমত হইতে হবে যে যদি সেখানে পুলিশ কিছু বাড়াবাড়ি করেও যাতে করে তার উপরে কোনো আঘাত তৈরি না হয়। একটুখানি যদি তার আঘাত হয়, বাংলাদেশের পুরো রাজনৈতিক অঙ্গন নড়বড় হয়ে যাবে এবং নির্বাচন নিয়ে আমাদের সংখ্যা দেবে। সুতরাং একটু বেশি নিরাপত্তা দিলেও কোনো আপত্তি নেই, এটা কোনো আমার একটা দিক। কিন্তু এট দ্য সেম টাইম এটা বাড়াবাড়ির উদ্বেগ সেটাও যাতে না, সাধারণ নাগরিকের মধ্যে তো এই বোধ না আসে যে তারেক রহমান উনি একটা রাষ্ট্রীয় কোনো দায়িত্ব নাই, তাহলে তার উপরে এত বেশি নিরাপত্তার বিষয় যেটা চোখে লাগার মতো হয়, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়। ফলে আমাদেরকে একটু ব্যালেন্স করে দেখতে হবে। পলিটিক্যাল পার্টি যেমন করে তার দায়িত্ব নিতে হবে, সরকার তার কিছু দায়িত্ব নিতে হবে। আমি আর দুটো বিষয় একটু টাচ করে শেষ করতে চাই। সামনে নির্বাচন হবে, তবে নির্বাচন আমাদের যে অভিজ্ঞতাগুলো হলো এটা অত্যন্ত খারাপ অভিজ্ঞতা। যেমন আপনাকে একটু করে বললাম, ফরম্যাটের কথা একটু বললাম, মাওলানা ফেরদৌসকে আমি অনুরোধ করবো ফরম্যাটটা ভালো করে দেখার জন্য। আমি নিজেও ফিল আপ করেছি এবার, এবং সাধারণ মানুষের পক্ষে আমরা মোটামুটি ভাবে লেখাপড়া জানা মানুষ, অনার্স মাস্টার দুটাতে ফার্স্ট ক্লাস পেয়ে চালানোর মতে, আমি ফর্ম ফিল আপ করতে গিয়ে আমার ঘাম ছুটে গেছে। আর যারা একটু
3 সেট এক দিস্তারও বেশি, মানে 500 কাগজে 1 রিম, মানে 1 রিমেরও বেশি হবে 3 সেট জমা দিতে গেলে, আমি দেখেছি স্যার। এবং 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 সেটা দেখলাম যে তোমার এখানে মানে এত বেশি রিপিটেশন অফ তথ্য, এত বেশি রিপিটেশন অফ ইনফরমেশন, এবং একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, এগুলো মানে এত বেশি জঞ্জালপূর্ণ, সাধারণ মানুষের পক্ষে এগুলো ফিল আপ করে সঠিকভাবে উপস্থাপন করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। নেক্সট হলো সময়ের ব্যাপার। আমি একটু শুরুতে যেটা বলেছিলাম, আমরা একটা নির্দিষ্ট তারিখে আমাদের ইলেকশনে নমিনেশন ফর্ম জমা দিব। এটা যে ফর্মের উপরে লেখা থাকে যে লাল কালি দিয়ে যে অমুক তারিখ এত কোটির মধ্যে অমুক জায়গাতে সাবমিট করতে হবে, তাহলে ব্যক্তি জানে। যেমন আমাদের, আমি ইন্দিরা লোকমানের কথা বললাম, আমাদের 10-এর যে প্রার্থী, তিনি এত কষ্ট করে ফর্মটা ফিল আপ করে গেলেন, উনি 1 ঘন্টা আগে গেছেন, প্রায় 4:30টার আগেই উনি পড়ছেন যেখানে জমা দেওয়ার কথা। তাকে বলা হলো যে এটা এখানে হবে না, আপনি এটা ওইখানে জমা দেন। এই যে পথ থেকে গিয়ে যেতেই উনি ওখানে 8 মিনিট দেরি হলো, ফর্মটা ওরা নেন, উনি নির্বাচিত ছুটে গেলেন। তুমি জানো কোন হেলালের কথা কি অবস্থা? হেলালে কিন্তু এক জায়গাতে আর দৌড়ে গেছে, দিতে পারেনি। আমার কথা হলো যে কি, সময়ের ব্যাপারে, তারিখের ব্যাপারে ঠিক আছে, কিতা করে 5টায় হইতে হবে সরকারি অফিসটায়, 6টা হলে কি এটা আইনের কি 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 সুবিধা? সমস্যাটা কোথায়? 6টা যে 7টা হলো, তো এটা করে দেখা যাচ্ছে শত শত মানুষ এবার সময়ের কারণে তারা ফর্মটা জমা দিতে পারে না। এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এগুলা কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করে। এগুলা কিন্তু এমন কোনো বিষয় নয় যে 1 ঘন্টা পরে জমা দিলে বা 2 ঘন্টা জমা দিলে যে আমাদের আইনের বিষয়ে ব্যর্থ হয়ে যায়। এগুলো আমাদেরকে নতুন করে ভাবতে হবে। পরবর্তী নির্বাচনের জন্য এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। আমি হাসিনা ম্যাডামকে ধন্যবাদ জানাই। আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। আমরা এক দল আরেক দলের সমালোচনা করব, সেটা যাতে করে সহনশীলতার মধ্য দিয়ে হয়, সুন্দর হয়, ভালোবাসা প্রয়োগ করে হয়, এবং সবাই মিলে একটা অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে যাতে করে আমরা এবার নির্বাচনটা করতে পারি, এবং যার ভোট তাকেই দেব, যাকে ইচ্ছা তাকেই দেব, এবং কোনো ধরনের বাধা বিঘ্নতার সৃষ্টি না করে আমরা যাতে করে নির্বাচনটা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।